নিজের টিউশন স্যারের সাথে যখন মাকে এক বিছানায় দেখেছিলাম তখন আমার বয়স ছিল মাত্র 6। ক্লাস 1-এ পড়ি। বাচ্চা ছিলাম, অবুঝ ছিলাম, ফেল করে তাকিয়েছিলাম দুজনের দিকে। তারা আমাকে দেখে থমকে গেল। বাচ্চা আমি অবুঝ কণ্ঠে প্রশ্ন করে বসলাম, মামুনি, স্যার তোমাকে ব্যাড টাচ করছে, তুমি চুপ আছো কেন? মা আমার কাছে এগিয়ে এসে কেমন অদ্ভুত একটা হাসি হাসল, যেন হাসি না, যেন ভাঙা কাঁচের একটা টুকরো। তারপর খুব আস্তে বলল, মীরা, কাল তোমার ফেভারিট চকলেটের 3টে বক্স এনে দেব। এখন যা দেখেছ তা যদি কাউকে বলো, চকলেট পাবে না, বুঝেছ? চকলেট আমার সবসময় প্রিয় ছিল, কিন্তু ওই সময় কেন যেন চকলেটের লোভ আমায় কাবু করতে পারেনি। বুকের ভেতরটা কেমন কাঁপছিল। আমি কিছু বুঝিনি, তবু বুঝেছিলাম এটা ঠিক না। সেদিন সন্ধ্যায় চুপি চুপি বাবাকে বলেছিলাম, বাবাই, স্যারকে আসতে বারণ করে দিও, ওনাকে আমার পছন্দ হচ্ছে না। বাবা থমকে গিয়েছিল, মুখটা শক্ত হয়ে উঠেছিল। জিজ্ঞেস করেছিল, উনি কি তোমার সাথে বাজে কিছু করেছেন? আমি মাথা নাড়লাম। তারপর বাবার কানে কানে ফিসফিস করে বললাম, বাবাই, উনি মামনিকে ব্যাড টাচ করেছে। মামনি কাউকে বলতে নিষেধ করেছে, বলেছে চকলেট দেবে, কিন্তু আমার চকলেট চাই না, তুমি ওনাকে আসতে বারণ করো। আমার অবুঝ ভাষাতেও বাবা সব বুঝে গিয়েছিল। এরপর যা হলো সেটা কোনো বাচ্চার বোঝার কথা না, তবু আমি বুঝেছিলাম ঘরে ঝড় উঠেছে। আমার ছোট্ট ফ্যামিলিতে অশান্তি শুরু হয়ে গেল। মা আমাকে সহ্য করতে পারত না, আর 1.5 বছরের মাথায় ভেঙে গেল আমার দুনিয়াটা, বাবা মায়ের বিচ্ছেদ। একাকিত্ব, এই শব্দটা তখন আমি জানতাম না, কিন্তু আমি সেটা হয়ে গিয়েছিলাম। আমি নতুন দুনিয়া তৈরি করলাম, শুধু বাবা আর আমি। তারপর থেকে আমার স্কুলিং জঘন্য কাটে। ক্লাসমেটদের বলির শিকার হতে থাকি প্রতিনিয়ত। ছোট থেকে বড় অসামাজিক ছিলাম আমি। কথা কম বলতাম, কোন জায়গায় কি বলা লাগে তা সঠিক বুঝতাম না, ভয় পেতাম, নতমুখী হয়ে দাঁড়িয়ে থাকতাম মাটির দিকে। আমি তখন ক্লাস 5-এ। বাবার বদলিজনিত কারণে ধামরাইতে শিফট হই। ভর্তি হই ধামরাই গার্ডেন স্কুলে। নতুন জায়গা, নতুন মানুষ আর নতুন ক্লাসমেটদের কাছে আমি বিনোদনের এক আলাদা মাধ্যম। আমার তখন ধবধবে ফর্সা গায়ের রং, কাঁধ অবধি ছোট চুল, ছোট চোখে মোটা ফ্রেমের চশমা, আর চোখে সর্বদা আতঙ্ক। ওরা আমাকে নিকনেম দিল অটিস্টিক। ক্লাসে ওই নামেই ডাকা হতো। ক্যান্টিন থেকে খাবার আনানো, ব্যাগ টানানো, ছাদে দাঁড় করিয়ে রেখে নিচে তাকিয়ে হাসাহাসি করা, মাঠের মধ্যে ফেলে দিয়ে দূর থেকে তাকিয়ে হেসে ওঠা, কারণে অকারণে সব দোষ আমার ঘাড়ে চাপানো, এগুলোই আমার দৈনিক রুটিন হয়ে গেল। ওরা বলতো, এই অটিস্টিক, একটু মুরগি হয়ে দাঁড়া, তোর জন্য সারপ্রাইজ আছে। আমি জানি না কেন সেসব সহ্য করে যেতাম, কিচ্ছু জানি না, শুধু এখন লিখতে লিখতে কেমন বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরোচ্ছে। স্কুলের সেই 6 বছর কাটল দুঃসাহ কৈশোরে। তারপর কলেজে উঠলাম, চলে এলাম মিরপুরে। মা বাবার প্রেমের বিয়ে ছিল, 2 বাড়ির সাথে সম্পর্ক নষ্ট। বিচ্ছেদের পরও বাবার আর সেই বাড়িগুলোতে ফেরা হয়নি। শুরু হলো সম্পূর্ণ অন্যরকম এক পরিচ্ছেদ। আমি তখন মীরা নাওরিন। ডায়েরির প্রথম পৃষ্ঠায় শুধু লিখেছিলাম মীরা, আর তারপর আর লেখা হয়নি, সময় পাইনি। প্রতিদিন সকালে উঠে রান্না করা, বাবার সাথে বের হয়ে কলেজে যাওয়া, কলেজ থেকে ফিরে গোসল, খাবার গরম করে খাওয়া, এরপর কোচিংয়ে যাওয়া, ফিরতে ফিরতে সন্ধ্যা, বাবার ফেরা, দুজনে মিলে রাতের খাবার রান্না করে একসাথে খাওয়া, এরপর রাত জেগে পড়া, তারপর ঘুম। মীরার রুটিন এটাই ছিল। আরেকটা নির্মম সত্য হলো, তার কোনো বন্ধু নেই। এই কথাটা কেউ বললে আমি মুখ ফুলিয়ে শ্বাস ফেলে বলতাম, নেই, মিথ্যেবাদী, আমার বাবা আছে, প্লেলিস্টের গানগুলো আছে, একটা আকাশ আছে, বারান্দার বেলি ফুলটা আছে, ওরা আমার সবচেয়ে কাছের বন্ধু। সপ্তদশী মীরার এহেন কথা শুনলে হয়তো স্কুলের তথাকথিত বন্ধুরা বলে বসত, শালি অটিস্টিকের বাচ্চা। কিন্তু আমি তো দুনিয়াবি ছিলাম না, আমি ছিলাম অত্যন্ত নমনীয়, যে জানে না জীবন মানে অ্যাডভেঞ্চার। কাহিনী সরল পথে চলতে থাকলে সামনে একটা ভয়াবহ ঢেউ অপেক্ষায় আসে। সেই ঢেউ কবে কিভাবে আছড়ে পড়ে কেউ আগে থেকে বুঝতে পারে না। সেই সন্ধ্যায় বাবা রাশেদ সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। হসপিটালে অ্যাডমিট করা হলো। কোচিংয়ের গেটে অপেক্ষায় বসে থাকা আমি একাধিক কল করে মোবারক সাহেবকে পেলাম না। হাত কাঁপতে লাগলো, চোখে চাহনি বিক্ষিপ্ত, ঠোঁট কাঁপছে, নিঃশ্বাস এলোমেলো। বাবা বারবার বলেছে একাই কোথাও যাবে না। আমি একা যাব না, এই শর্তটাই আমার জীবনের সবচেয়ে শক্ত দেওয়াল ছিল। কোচিং গেটের দারোয়ান জিজ্ঞেস করলেন, আপনারে নিতে আসবো কেউ? কথায় আতকে উঠলাম।
লালচে চোখ বড় বড় করে কান্না গিলে বললাম, হ্যাঁ আপনি কল করেন, আব্বা কলেজে ছিলাম, ধরে না তো। আমার অস্পষ্ট শব্দের মাঝে অবিরত কল হতে থাকা ফোনটা ভাইব্রেট করে উঠল। কল রিসিভ হয়েছে। কাঁপতে থাকা হাতে ফোন কানে তুলে হ্যালো বলতেই ওপাশ থেকে এক লোক বললেন, আপনি কি রাশেদ সাহেবের মেয়ে? আপনার বাবা একটু অসুস্থ হয়ে পড়েছেন, ওনাকে হসপিটালাইজড করা হয়েছে, আপনি আসুন। আমার ঠোঁট ভাঙ্গা কান্না আটকে গেল। কোনো মতেই হসপিটালের নাম শুনে বেরিয়ে পড়লাম। রিকশা নেই, রাত নামছে, আর জীবনে প্রথমবার বাবার আঙ্গুল ছাড়া আমি একা রাস্তায়। পথে এলাকার দুটো বখাটে দাঁড়িয়ে পড়ল। বাবার কনিষ্ঠ আঙ্গুল ধরে এক জীবন পার করা আমার কাছে এসব নতুন। সামনে কি হতে যাচ্ছে আমি বুঝলাম না। শুধু কান্না ভেজা গলায় বললাম, ভাইয়া আমাকে একটা রিকশা এনে দেবেন? দুটো লোক একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে বিচ্ছিরিভাবে হেসে উঠল। বেশি চিকনা করে একজন বলল, ও আজ একলা যে চুমকি? আর একজন কেমন মজা পেয়ে বলল, চলো আজ সঙ্গী হই তোমার। এই মুহূর্তে আমার মাথায় যেন বিদ্যুৎ খেলল। আমি বুঝলাম আমি খুব বাজেভাবে ফেসে গেছি। ব্যাগের ভেতর হাত চালালাম, কিন্তু নিরাপত্তার জিনিস, পেন, স্প্রে কিছুই ঠিকমতো ঢোকানো হয়নি। বুকের ভেতরটা ঠকঠক করে কাঁপছে, চোখ দুটো বন্ধ করে ফেললাম। মনে হলো আজই বুঝি শেষ। বাবাকে আর দেখা হবে না, আমার বইগুলো পড়া হবে না, আমার রেসিপিগুলো বানানো হবে না। আমি ফ্যাত ফ্যাত করে কেঁদে উঠলাম। ঠিক তখনই দূর থেকে আচমকা একটা গাড়ির শব্দ, পরপর গম্ভীর একটা গলা ভেসে এলো, এই বয়েস, গেম হয় সমানে সমানে, 2 ভার্সেস 2, ওয়েট আই মিন। আমি চোখ খুলে তাকালাম। কালো শার্ট পরা একজন লোক দাঁড়িয়ে, কথার ভেতরে ঠাট্টা, কিন্তু চোখে ভয়ঙ্কর শান্ত দৃঢ়তা। আমি হাঁ হয়ে রইলাম। এরপর যা হলো একটা ফিল্মি হাতাহাতি। লোকটা কৌশলে দুটো ছেলেকে জব্দ করে ফেলল। বখাটেরা শেষমেশ দৌড়ে পালালো। লোকটা ধীর পায়ে আমার সামনে এলো, শার্টের স্লিভ ঠিক করতে করতে বলল, নাম? আমি বেহবল, শুধু তাকিয়ে আছি। সে বিরক্ত চোখে তাকালো। নাম? আমি তাড়াহুড়ো করে বললাম, মীরা, মীরা নওরিন। লোকটা ভ্রু তুলে এমন ভান করল যেন খুব অবাক। সিরিয়াসলি? আমি ভাবছিলাম আপনার নাম হবে বলদি আক্তার ছাগল টাইপ কিছু। আমি অপমান বোধ করলাম না, কারণ অপমানের সাথে আমি বহুদিনের পরিচিত। আমার দুশ্চিন্তা অন্যদিকে। আমার বাবা হসপিটালে অ্যাডমিট, কোনো রিকশা পাচ্ছি না, আমাকে কিছু একটা ব্যবস্থা করে দেবেন প্লিজ। লোকটা নিজের কালো গাড়িটার দিকে হাঁটতে হাঁটতে বলল, আসুন গাড়িতে বসুন। আমি আর কোনো কথা খুঁজে পেলাম না। আজকের জন্য যথেষ্ট শব্দ ব্যবহার করেছি। আমি শুধু বসে রইলাম, হাত দুটো কাঁপছে, বুকের ভেতরে কান্না আটকে আছে। ড্রাইভ করতে করতে লোকটা একবার আমার দিকে তাকালো, তারপর পানির বোতল এগিয়ে দিল। পানি খাচ্ছেন না? আপনি যদি কিছু মেশান। আমি ভ্রু কুঁচকে তাকালাম। লোকটা হেসে ফেলল, ওই দুই ভাইয়ের কাছে হেল্প চাইতে গেলে আপনার এগুলো মাথায় আসেনি? আমি বোতলের মুখ খুলতে খুলতে শুধু বললাম, আমি বুঝতে পারিনি। হসপিটালের সামনে এসে গাড়ি থামল। আমি এক মুহূর্তও দেরি করলাম না, দরজা ঠিকমতো বন্ধও করিনি, দৌড়ে ভেতরে ঢুকে গেলাম। কিন্তু টার্নে ঘুরে আবার বেরিয়ে এলাম। লোকটা এখনও দাঁড়িয়ে আছে। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার নামটা জানা হলো না। লোকটা শান্ত গলায় বলল, আরিয়ান। আমি চোখ ভিজে যাওয়া হাসি এনে বললাম, থ্যাংক ইউ সো মাচ আরিয়ান ভাইয়া, আপনি না থাকলে আমার যে কি হতো। ভেতরে বাবা শুয়ে আছেন, এই এক চিন্তাই আমাকে আবার দৌড় করালো। আমি আর পিছনে তাকালাম না। রাশিদ সাহেব হসপিটালের বেডে শুয়ে দেখলেন আমি তড়িঘড়ি করে ঢুকে পড়ছি। আমার চোখ মুখ লাল, চুল এলোমেলো। আমি খুব দ্রুত সামনে এসে দাঁড়ালাম। তিনি চিন্তিত হয়ে বললেন, একা আসতে খুব সমস্যা হয়েছে না মা? আমি কেবল এটুকুই বললাম, না আব্বু, তুমি কেমন আছো? তার স্যালাইন চলছে, আমি খেতে পারি, উনি না। খাবার এলো, আমি খেলাম, কিন্তু গিলতে পারলাম না ঠিকমতো। পেট না, বুকটা ভর্তি ছিল। কিছুক্ষণ পর বাবার দুই বোন এসে হাজির। মেকি কান্না, হাহাকার, যেন আমার কান্নাটাকে তারা ঢেকে ফেলতে চায়। আমি আর সহ্য করতে না পেরে বারান্দায় চলে এলাম। হসপিটালের 5th ফ্লোরের দক্ষিণমুখী বারান্দা। বাতাসে গাছপালা ছমছম করছে। আমি ওড়নাটা চাদরের মতো জড়িয়ে নিলাম। চোখের পানি গাল ভিজিয়ে দিচ্ছে, কিন্তু মুখে শক্তপনা। তখনই নিচে পার্কিংয়ের দিকে তাকিয়ে আমি দেখতে পেলাম সারি সারি গাড়ির ভেতর কালো গাড়িটা। গাড়ির গায়ে হেলান দিয়ে কালো শার্ট পরা লোকটা দাঁড়িয়ে, সে ধোঁয়া ছাড়ছে, সিগারেট। আরিয়ান। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। ধোঁয়া খাওয়া মানুষ আমার অপছন্দ,
তারা নিজের ক্ষতি করে, আশেপাশের মানুষকেও ক্ষতি করে, এমনটাই মনে হয় আমার। তবু আজ এই অপছন্দের মাঝেও একটা অদ্ভুত কৃতজ্ঞতা আটকে আছে। কৃতজ্ঞতা যে লোকটা আমাকে রাস্তায় একা দাঁড়িয়ে থাকতে দেয়নি। আর আমি বুঝতে পারছি আজকের রাতটা আমার জীবনের আগের রাতগুলোর মতো থাকবে না। এই কথাটা আমি বারান্দার রেলিং আঁকড়ে ধরে বুঝে গিয়েছিলাম। নিচে আরিয়ান আরেকটা সিগারেট ধরাতে গিয়ে আমার দিকে একবার তাকালো। এত দূর থেকে চোখে চোখ পড়ার কথা না, তবু আমার মনে হলো সে দেখেছে। আমি দ্রুত মুখ ঘুরিয়ে নিলাম। নিজের ভেতরটা কেমন গরম হয়ে উঠল। কৃতজ্ঞতা আর অস্বস্তি একসাথে মিশে থাকলে এমনটাই হয় বোধহয়। কেবিনের ভেতর থেকে ফুপুদের আওয়াজ ভেসে আসছিল। কাদার অভিনয়, নালিশ, কোনো কোনো বাক্যে বাবার ওপর দোষ চাপানোর চেষ্টা। আমি বুঝতে পারছিলাম এই বাড়ির সম্পর্কগুলো কোনোদিন সোজা ছিল না। তারপরও আজ বাবাকে অসুস্থ বিছানায় দেখে ওদের অধিকার যেন বেড়ে গেছে। আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের আঙুল কামড়ে ধরে কাঁদা থামালাম। কান্না করলে আমি আরও দুর্বল দেখাবো, আর দুর্বল দেখালে ওরা আরও বেশি শব্দ করবে। এটা আমি ছোটবেলা থেকেই শিখে গেছি। কিছুক্ষণ পর আমি কেবিনে ফিরলাম। বাবা আমাকে দেখে চোখের ইশারায় কাছে ডাকলেন। ফুপুদের দিকে না তাকিয়েই বললেন, আপনারা বাইরে বসুন, আমার মেয়ের সাথে একটু কথা আছে। ফুপুরা মুখ ফুলিয়ে উঠল, তবু বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই বাবা আমার হাত ধরলেন। তার হাতটা গরম, কিন্তু শক্তি কম, তবু সেই স্পর্শেই আমার বুকটা শান্ত হয়। ভয় পেয়েছিলে? বাবা খুব আস্তে জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়লাম। সত্যি বলতে ভয় পেয়েছিলাম, কিন্তু বললাম না। বাবাকে ভয় দেখাতে ইচ্ছে করে না। আমি শুধু বললাম, আমি তোমাকে দেখতে না পেলে খারাপ লাগছিল। বাবা আমার কপালে হাত রাখলেন। মীরা, শোনো, আমি ঠিক আছি। ডাক্তার বলেছে এখনই বাসায় যেতে পারবো না। আজ রাতটা এখানে থাকতে হবে, কাল সকালেই রিলিজ দিতে পারে। আমি চমকে উঠলাম। আমি একা বাসায় যাব? বাবা আমাকে খুব সময় নিয়ে দেখলেন। না, মোবারক সাহেবটি কল করেছি, সে আসছে। তুমি আমার পাশে থাকো। বাইরে কি হচ্ছে সেদিকে মন দিও না। আমি হুঁ বললাম, কিন্তু বাইরে কি হচ্ছে মন না দিয়ে কি থাকা যায়? দরজার ওপাশে ফুপুদের চাপা কথা, মাঝে মাঝে তীক্ষ্ণ হাসি, এসব আমার মাথার ভেতর ঢুকে গিয়েছিল। আমি বাবার কাছে বসে থাকলাম। বাবার দিকে তাকালেই মনে হচ্ছিল যেন আমার নিজের শ্বাসটাকে তাকে ধার দিতে পারি। রাত বাড়তে থাকলো। নার্স এসে স্যালাইন বদলালো। ডাক্তার একবার রাউন্ড দিয়ে গেল। বাবাকে কিছু নির্দেশনা দিল, ডায়েট, বিশ্রাম, স্ট্রেস, সব। বাবা মাথা নাড়লেন। আমি সব শুনে মনে মনে লিখে রাখলাম। আমার জীবনটা তো বাবাকে ঘিরেই। এরই মাঝে মোবারক সাহেব এলেন। বাবার পরিচিত, বাবার মানুষ। আমাকে দেখে প্রথমেই বললেন, আল্লাহ মীরা, কেমন আছো? ভয় পেয়েছ? তারপর বাবার দিকে তাকিয়ে খুব সিরিয়াস মুখে বললেন, চিন্তা করেন না ভাই, আমি আছি। কথাটা শুনে আমার ভেতরে শক্ত হয়ে থাকা একটা জায়গা একটু নরম হলো। আমি বুঝলাম আজ রাতটা অন্তত আমি একা নই। কিন্তু কেবিনের বাইরে একটা অন্যরকম চাপ ছিল। ফুপুরা মোবারক সাহেবকে দেখে একটু থেমে গেল। তারপর তাদের কথার সুর বদলে গেল, একটু মিষ্টি, একটু নাটকীয়। আমি জানতাম এদের এই বদলটা। মানুষ বদলায় না, শুধু ভাষা বদলায়। বাবা চোখ বন্ধ করে শুয়ে পড়লেন। ডাক্তার বলেছে ঘুম জরুরি। আমি বাবার বেডের পাশে ছোট্ট চেয়ারটায় বসে পড়লাম। মোবারক সাহেব বাইরে ফুপুদের সাথে কথা বলার ভান করছিলেন, কিন্তু আসলে পাহারা দিচ্ছিলেন সেটা আমি বুঝতে পারছিলাম। আমি চুপচাপ বসে থাকলাম। মনে হচ্ছিল আজকের রাতটা আমার মাথার ভেতর একটা আলাদা ডায়েরি খুলে দিয়েছে, যেটা আমি লিখব না, শুধু বয়ে বেড়াবো। হঠাৎ দরজায় হালকা টোকা। আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম। নার্স না, একজন মানুষ, সাদা শার্ট, হসপিটালের স্টাফ মনে হলো। সে খুব ভদ্রভাবে বলল, ম্যাম, বাইরের একজন আপনার সাথে কথা বলতে চাইছে, 1 মিনিটের জন্য। আমি অবাক। আমার সাথে? জি। লোকটা মাথা নাড়ল। পার্কিং সাইডে, সামনে। উনি বললেন আপনি বুঝবেন। আমার বুকটা ধক করে উঠল। আরিয়ান শব্দটা আমি মুখে বলিনি, মনে বলেছি। আমি উঠে দাঁড়ালাম। বাবার দিকে তাকালাম। ঘুমাচ্ছেন। আমি মোবারক সাহেবকে চোখের ইশারায় দেখালাম। তিনি প্রশ্ন চোখে তাকালেন। আমি ফিসফিস করে বললাম, একটু সামনে যাচ্ছি, কেবিনের কাছে থাকবেন। মোবারক সাহেবের ভ্রু কুঁচকে গেল। কই যাচ্ছ? আমি সত্যি বলতে জানতাম না কি জবাব দেব। 1 মিনিট। তিনি আমার হাতে ফোন ধরিয়ে দিলেন। ফোন অন রাখবি, কিছু হলে 1 কল দিবি। আমি মাথা নাড়লাম। তারপর ধীরে ধীরে বেরিয়ে গেলাম। করিডোরটা রাতে আরও লম্বা লাগে। লাইটগুলোও যেন বেশি সাদা। আমার পায়ের শব্দ নিজের কানেই বড় হয়ে বাজছিল। আরিয়ান দাঁড়িয়ে আছে। এবার সিগারেট নেই, শুধু গাড়ির পাশে হাত পকেটে, মাথা উঁচু করে আমার দিকে তাকিয়ে আছে। আমার বুকটা আবার সেই অস্বস্তি কৃতজ্ঞতার মিশ্র ভেতর দিয়ে গেল। আমি রেলিং আঁকড়ে নিচের দিকে বললাম না, চোখের ভাষাতেই প্রশ্ন করলাম, কেন? আরিয়ান হাত তুলে খুব ছোট একটা ইশারা করল, মানে নিচে এসো।
আমি দ্বিধায় পড়ে গেলাম। আমি তো বাবাকে রেখে, তবে মোবারক সাহেব আছে, আর আমি তো শুধু কথা বলবো। আমি নিজেকে বুঝিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলাম। লিফট নিলে সময় লাগবে, আর আমার মাথা আরও বেশি প্রশ্নে ভরে যাবে। নিচে পৌঁছে আমি তার সামনে দাঁড়ালাম। আলো কম, তবু তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। চোখে সেই শান্ত বিরক্ত ধাঁচের হাসি নেই আজ। আজ সে একটু অন্যরকম। আপনি এখনও এখানে? আমি প্রথম কথা বললাম। আরিয়ান খুব স্বাভাবিকভাবে বলল, আপনার বাবার খোঁজ নিতে। আমি অবাক হলাম। আপনি আমার বাবাকে চেনেন? সে মাথা নাড়ল। চিনি না, কিন্তু আজকে যা দেখলাম তাতে বোঝা যায় উনি আপনার একমাত্র নিরাপদ মানুষ, তাই খোঁজ নিতে এলাম। আমি কি বলবো বুঝতে পারলাম না। আমি ছোট্ট করে বললাম, ধন্যবাদ। আরিয়ান আমার দিকে তাকিয়ে বলল, আপনি ঠিক আছেন তো? আমি থেমে গেলাম। ঠিক আছি এই কথাটা আমি কখনো নিশ্চিতভাবে বলতে পারি না, তবু বললাম, হ্যাঁ। আরিয়ান চোখ সরিয়ে পার্কিংয়ের অন্ধকারে তাকালো, তারপর বলল, আজকে ওই জায়গায় আপনার একা থাকা উচিত ছিল না। আমি চোখ নামালাম। হ্যাঁ, কিন্তু আমার বাবা। আমি জানি। আরিয়ান কথার মাঝখানে থামালো না, কিন্তু গলা নরম রাখল। তবু একা বের হওয়া, কাউকে ফোন না করা, এসব। আমি হঠাৎ একটু শক্ত হয়ে গেলাম। আমি ফোন করেছি, কাউকে পাইনি। সে আমার দিকে তাকালো। আপনি যেভাবে ওই দুইজনের কাছে হেল্প চাইছিলেন, আপনি বুঝতেই পারেননি। আমি মাথা নাড়লাম। আমি বুঝতে পারিনি। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, শুনুন, এটা ঢাকার রাস্তা। এখানে কেউ কেউ সাহায্য করে, কিন্তু কেউ কেউ সুযোগ খোঁজে। আপনি। সে থেমে গেল, যেন বাকিটা না বললেও আমি বুঝব। আমি বুঝলাম, আমিই তো সেই সহজ ধরনের মানুষ যাকে দেখেই অনেকে মজা পায়। আমি নিজের আঙুলগুলো মুঠো করে ফেললাম। আপনি কেন আমাকে সাহায্য করলেন? এই প্রশ্নটা আমি বহুক্ষণ ধরে ভিতরে জমিয়ে রেখেছিলাম, আজ বলেই ফেললাম। আরিয়ান হেসে ফেলল না, বরং একটু সময় নিয়ে বলল, কারণ আপনার চোখে ভয় ছিল, আর আপনি কারো ক্ষতি করেন এমন মানুষ মনে হয়নি। আমার বুকটা কেমন হালকা হলো, আবার ভারীও হলো। কারো ক্ষতি করি না এই কথাটা যেন প্রশংসা না, বরং আমার জীবন জুড়েই একটা সিদ্ধান্ত। আমি আস্তে বললাম, আপনি এখানেই থাকেন? আরিয়ান ভ্রু তুলল। কেন? আমি থমকে গেলাম। প্রশ্নটা করে ফেলেছি। আমি দ্রুত বললাম, এমনি, জানলাম। আরিয়ান বলল, আমি এখানকার না, কাজের জন্য আসে যাই। আমি আবার কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু মুবারক সাহেবের কল চলে এলো। আমি ফোন কানে তুললাম, ওপাশ থেকে চাপা কিন্তু তীক্ষ্ণ গলা, কই আছিস? আমি ফিসফিস করে বললাম, নিচে একটু। আমি এখনই আসছি। কল কেটে দিয়ে আমি আরিয়ানের দিকে তাকালাম। আমাকে যেতে হবে। আরিয়ান মাথা নাড়ল, যান। আমি এক পায়ে এগিয়ে গিয়েও থামলাম, তারপর ঘুরে বললাম, আজ আপনি না থাকলে। আরিয়ান কথাটা শেষ করতে দিল না। থাকলে কি? আপনি বেঁচে গেছেন, এটুকুই যথেষ্ট। তারপর সে একটু ঘুরে এগিয়ে গেল, গাড়ির দরজায় হাত রাখল। আমি মনে করেছিলাম সে চলে যাবে, কিন্তু যাওয়ার আগে সে আবার আমার দিকে তাকালো। মীরা। সে আমার নামটা বলল, একদম ঠিক উচ্চারণে, একদম অযথা জোর না দিয়ে। কাল সকালে যদি আপনার বাবাকে রিলিজ দেয়, ফিরতে কোনো অসুবিধা হলে মোবারক সাহেবকে বলবেন, একা যাবেন না। আমি ধীরে মাথা নাড়লাম। আচ্ছা। আরিয়ান গাড়িতে উঠল, স্টার্ট দিল। গাড়ি ধীরে ধীরে পার্কিং লাইন পেরিয়ে অন্ধকারে হারিয়ে গেল। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, গাড়ির টেল লাইটও মিলিয়ে গেলে, তবু আমার মাথা থেকে তার কথাগুলো মিলালো না। আজকের দিনটা, আজকের রাতটা, সব কিছু যেন একটা নতুন অধ্যায়ের মতো। আমি আবার সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম। করিডোরে ফিরে এসে দেখলাম মোবারক সাহেব দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে চোখ সরু করে বললেন, কে ছিল? আমি খুব ছোট করে বললাম, যে আমাকে হেল্প করেছিল। নাম? আমি 1 সেকেন্ড থামলাম, তারপর বললাম, আরিয়ান। মোবারক সাহেবের চোখে সন্দেহের ছায়া পড়ল। তিনি কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তখনই কেবিনের ভেতর থেকে বাবার কাশির শব্দ এলো। তিনি থেমে গেলেন। যা, বাবার কাছে থাক। আমি দ্রুত কেবিনে ঢুকলাম। বাবা জেগেছিলেন, চোখ আধ খোলা। আমাকে দেখে আসতে বললেন, কই গিয়েছিলে? আমি বাবার পাশে বসে তার হাতটা ধরলাম। এখানেই, করিডোরে, পানি আনতে। বাবা কিছু বুঝলেন কিনা জানি না, শুধু বললেন, ভয় পেও না মা, আমি আছি। আমি হাসলাম, খুব ছোট একটা হাসি, কারণ আমি জানি বাবা থাকবেন, কিন্তু বাবা তো মানুষ, মানুষ চিরদিন থাকে না। এই ভাবনাটা আমার বুকের ভেতর কাটার মতো বিঁধে গেল। রাতটা শেষ হতে অনেক সময় বাকি, তবু আমার মনে হচ্ছিল এই রাতের শেষে আমি আর আগের মতো থাকব না। বাবার পাশে চেয়ারে মাথা হেলান দিয়ে বসে থাকতে থাকতে আমি চোখ বন্ধ করলাম। ঘুম এলো না, শুধু মনে মনে একটা কথা ঘুরতে লাগলো, যদি আরেক দিন আরেকটা বিপদ আসে, তবে কি আরিয়ান আবার আসবে?
এই প্রশ্নটা মাথায় নিয়েই আমি রাতটা পার করলাম। ভোরের দিকে বাবার ঘুম একটু গাঢ় হলো। জানালার ফাঁক দিয়ে ফিকে আলো ঢুকছিল। হাসপাতালের করিডর তখনও জেগে। কেউ দৌড়াচ্ছে, কেউ হেঁটে যাচ্ছে, কেউ নিঃশব্দে বসে আছে। আমি বাবার পাশে বসে বসে ভাবলাম, মানুষ কিভাবে এত স্বাভাবিকভাবে ভেঙে পড়ে আর ভাঙা অবস্থা নিয়েই আবার স্বাভাবিক সেজে থাকে। সকাল 8টার দিকে ডাক্তার এলেন। কিছু পরীক্ষা নিরীক্ষা, কিছু প্রশ্ন, শেষে বললেন আজই রিলিজ দেওয়া যাবে, তবে স্ট্রেস একদম না, খাবার, ঘুম, ওষুধ নিয়ম করে। বাবা মাথা নাড়লেন, আমি নোট করে রাখলাম। মোবারক সাহেব তখনই হাসপাতালের ফর্মালিটি শুরু করলেন। ফুপুদের মুখে আমারও নাটকীয়তার লেপন উঠল। আমরা তো বলেছিলাম, আমি চুপ করে থাকলাম। বাবার চোখে ক্লান্তি, তাই আমি আর কোনো উত্তেজনা বাড়ালাম না। যে কথা দরকার না সেটা না বলাই আমার সবচেয়ে পুরনো মাচার পদ্ধতি। রিলিজের সময় বাবাকে হুইলচেয়ারে বসানো হলো। বাইরে এসে দেখি রোদ উঠেছে। শহর তার চেনা শব্দে ফেরত এসেছে। হর্ন, হাঁকডাক, ধুলো, ভিড়। বাবাকে গাড়িতে তোলা হলো। মোবারক সাহেব সামনে বসলেন, আমি পেছনে বাবার পাশে। বাবার শরীরে এখনও দুর্বলতা, তবু আমার দিকে তাকিয়ে হাসলেন। মীরা, বাবা খুব আস্তে বললেন, গতকাল তোমাকে ভীষণ ভয় পেয়েছিলাম। আমি বাবার হাত চেপে ধরলাম। আমি ঠিক আছি আব্বু, তুমি আছো? বাবা চোখ বন্ধ করে বললেন, আছি, তবে তুমি বড় হচ্ছ। শহরটা বড়, বুঝে চলতে হবে। আমি মাথা নাড়লাম। বুঝে চলা? কিভাবে বুঝে চলে কেউ, যখন নিজের ভেতরেই সবসময় একটা কাঁপুনি থাকে? তবে বাবার সামনে আমি শক্ত, বাবার সামনে আমি মীরা, যে নাকি সব সামলে নিতে পারে। বাসায় ফিরে বাবাকে শুইয়ে দিলাম। ওষুধ, পানি, খাবার সব ঠিক করলাম। ফুপুদের বিদায় দিতে গিয়ে বাবাই বললেন, আপনারা যান, এখন বিশ্রাম দরকার। তারা কিছুক্ষণ গজগজ করল, তারপর চলে গেল। দরজা বন্ধ হওয়ার পরই ঘরটা শান্ত হলো। আমার মনে হলো, শান্তি মানে শুধুই দরজা বন্ধ করা না, শান্তি মানে কারো উপস্থিতি। বাবা ঘুমিয়ে পড়লেন। আমি রান্নাঘরে গেলাম। আজ শরীর দিয়ে কিছু করতে ইচ্ছে করছে, যেন কাজ করলে মাথার ভেতরের শব্দ কমবে। ডাল বসালাম, ভাত বসালাম, সবজি কাটলাম। কিচেনে কাজ করতে করতে হঠাৎ খেয়াল হলো মোবারক সাহেব চলে গেছেন। ঘরে শুধু আমি আর বাবা। এই শুধু শব্দটা আমার কাছে কখনো স্বস্তি, কখনো ভয়। দুপুরে বাবা একটু ভালো অনুভব করলেন। খেতে খেতে বললেন, কোচিং আজ বাদ দাও, বিশ্রাম নাও। আমি বললাম, আচ্ছা, কিন্তু বিশ্রাম নেওয়া আমার কাছে অচেনা। আমি খেয়েও চেয়ারে বসে থাকলাম। জানালার বাইরে তাকালাম। আমাদের গলিটা চেনা, তবু গত রাতের পর কেমন অচেনা লাগছে। মনে হয় আমি যেন প্রতিদিন একই রাস্তা দেখি, কিন্তু আজ প্রথমবার বুঝতে পারছি রাস্তাটা আমাকে দেখে না, রাস্তাটা আমাকে চিনেও না। বিকেলে বাবার জ্বর এলো না, প্রেশারও স্থির। বাবার মুখে একটু রং ফেরল। আমি স্বস্তি পেলাম। আর ঠিক সেই স্বস্তির মাঝেই মনে পড়ল, আরিয়ান বলেছিল, কাল সকালে ফিরতে অসুবিধা হলে একা যাবেন না। আমি হাসলাম নিজের ভেতরে। আমরা তো ফিরেই এসেছি, তাহলে কি সে এখনও কোথাও আছে, নাকি এ শহরের হাজারো মানুষের মতোই একটা মুহূর্ত আসে, একটা মুহূর্ত যায়? রাতের খাবার শেষে বাবা আমাকে ডাকলেন। লিভিং রুমে বসেছিলেন, হাতে খবরের কাগজ না, আজ হাতে ছিল আমার ডায়েরি। আমি অবাক হয়ে গেলাম। ডায়েরিটা তো আমি আলমারির ড্রয়ারে রাখি। এটা তোমার? বাবা জিজ্ঞেস করলেন। আমি ঠোঁট চেপে বললাম, হ্যাঁ। বাবা নরম গলায় বললেন, তুমি লেখো কেন? আমি বললাম, লেখা না হলে মাথার ভেতর শব্দ বাড়ে। কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, মীরা, আজকে আমি তোমাকে একটা কথা বলবো, তুমি খারাপ নেবে না। আমি স্থির হয়ে বসলাম। তুমি ছোট থেকে একা ছিলে, বাবা বললেন। আমি চেষ্টা করেছি তোমাকে একা না রাখতে, কিন্তু আমি বুঝি তোমার ভেতরে এমন এক জায়গা আছে যেখানে কেউ ঢুকতে পারে না, আমি চাইলেও না। আমার গলা শুকিয়ে গেল। আমি বললাম, আব্বু। বাবা হাত তুলে থামালেন। শুনো, তুমি এখন যেই বয়সে, এই বয়সে মানুষ কখনো কখনো কাউকে নিয়ে কল্পনা করে, কাউকে বিশ্বাস করতে চায়, কাউকে পাশে চায়। আমার বুকটা ধক করে উঠল। আমি দ্রুত বললাম, আমি। বাবা আবার নরমভাবে বললেন, আমি তোমাকে দোষ দিচ্ছি না, শুধু বলছি, যদি এমন কেউ আসে যার কথা তুমি বারবার ভাবো, যার উপস্থিতি তোমার মনকে নরম করে, তাকে নিয়ে তোমাকে খুব সাবধান হতে হবে। এই শহরে সবাই ভালো না, মীরা। আমি মুখ নামালাম। বাবার কথায় কি সন্দেহ, নাকি শুধু ভয়? আমি জানি বাবা আমার নিরাপত্তা নিয়ে সারা জীবন ভয় পেয়েছে। সেই ভয়টা বাবার নিজের অভিজ্ঞতা থেকে আসে। আমি আস্তে বললাম, আমি সাবধানে থাকব। বাবা আমার মাথায় হাত রাখলেন। ভালো। সেই রাতে আমি অনেক পরে ঘুমালাম। শুয়ে শুয়ে ভাবলাম, আমি কি সত্যিই কারো কথা বারবার ভাবছি? যদি ভাবি, এটা কি ভুল?
আমার তো বন্ধু নেই। আমার জীবনে যারা ছিল তারা আমাকে হাসিয়েছে, ধাক্কা দিয়েছে, নাম দিয়েছে, ছোট করেছে। তাহলে একটা মানুষ যদি শুধু সাহায্য করে, তবে তার কথা মনে পড়া কি অপরাধ? পরদিন বাবাকে ঘরে রেখে কলেজ গেলাম। প্রথমবার মনে হলো আমি সত্যি একা বেরিয়েছি। বাসার গেট পার হওয়ার সময় বাবার চোখে চোখ পড়তেই বুকটা কেঁপে উঠল। বাবা বললেন, ফোন অন থাকবে। আমি বললাম, হ্যাঁ আব্বু। রাস্তায় হেঁটে হেঁটে বাস স্টপে এলাম। ভিড়, ধাক্কা, দৌড়, আমার মাথা ঘুরছিল। আমি জানি বাসে উঠতে হয়, কিন্তু জানি না ঠিক কিভাবে উঠে ভিড় সামলাতে হয়। বাবার হাত থাকলে সব সহজ ছিল, আজ নেই। বাস আসতেই লোকজন ঠেলে উঠতে শুরু করলো। আমি দাঁড়িয়ে রইলাম, শরীরটা অবশ। এমন সময় একজন পাশ থেকে বলল, আপা উঠবেন? আমি তাকিয়ে দেখলাম একজন মাঝবয়সী মহিলা, হাতে ব্যাগ। তার চোখে দয়া, কিন্তু ভিড়ের ভেতর দয়ারও সময় কম। তিনি আমার হাত ধরে টেনে উঠিয়ে দিলেন। আমি সিট পেলাম না, দাঁড়িয়ে থাকলাম। হাতলের দিকে হাত বাড়াতে গিয়েও ভয় পেলাম ধাক্কা খেলে পড়ে যাব। বাস চলতেই ঝাঁকুনি, আমার শ্বাস কেঁপে গেল। আমি নিজের ব্যাগ আঁকড়ে ধরলাম। মনে হলো সবাই আমাকে দেখছে, সবাই বুঝে গেছে আমি ভিন্ন। আবার সেই পুরনো স্কুলের দিনগুলো চোখের সামনে চলে এলো। অটিস্টিক শব্দটা যেন বাতাসে ভাসছিল। ঠিক তখনই ভিড় ঠেলে কেউ একজন আমার পাশে এসে দাঁড়ালো। আমার কাঁধে কারো হাত লাগলো, একদম হালকা, যেন স্থির করে দেওয়ার জন্য। আমি ভয় কুঁকড়ে গেলাম। মাথা ঢুরিয়ে তাকাতে আমার বুকটা থেমে গেল। আরিয়ান। লোকাল বাসে এই ভিড়ের মধ্যে আরিয়ান ঠিক আমার পাশে, চোখে সেই শান্ত স্বাভাবিকতা, যেন এটাই তার প্রতিদিনের কাজ। হঠাৎ এসে দাঁড়ানো, তারপর আমার পৃথিবীর কাঁপুনি থামিয়ে দেওয়া। আমি ফিসফিস করে বললাম, আপনি? আরিয়ান তুড়ু ধরে বলল, শান্ত থাকুন, বাসে পড়ে যাবেন। আমি বললাম, আপনি এখানে কি করছেন? সে একটু ঝুঁকে আমার কানে বলল, আপনি হ্যান্ডেল ধরতে পারছেন না, তাই। এই উত্তরটা এত সোজা যে আমি কিছু বলতে পারলাম না। বাস আবার ঝাঁকুনি দিল, আমি হেলে পড়লাম। আরিয়ান এক হাত দিয়ে আমার বাহু ধরে স্থির করে দিল, তারপর বলল, এভাবে দাঁড়ান, আপনার ডান হাত এখানে রাখুন, ব্যাগ সামনে রাখুন, নিজের জন্য জায়গা বানান। আমি নির্দেশ মেনে করলাম। আশ্চর্যভাবে কাজ করল। আমি একটু স্থির হলাম, কিন্তু মাথার ভেতর প্রশ্নের ঢেউ উঠল, সে কিভাবে আবার এখানে? আমি তাকিয়ে বললাম, এটা কি কাকতাল? আরিয়ান ঠোঁটের কোণে খুব ছোট্ট এক হাসি আনল। আপনার জীবনে সবকিছু কাকতাল হলে আপনি এত ভয় পেতেন না। আমি চমকে গেলাম। মানে? আরিয়ান জানালার দিকে তাকালো। মানে আপনি সবসময় আগে থেকেই ভয় পান, তাই ঘটনাগুলো বড় লাগে। আমি গলা শুকিয়ে বললাম, আপনি আমাকে স্টাডি করেন নাকি? আরিয়ান এবার হেসে ফেলল, কিন্তু হাসিটা কটাক্ষ নয়, খুব ছোট। না, আমি শুধু দেখি আর আপনার মুখে সব লেখা থাকে। আমি লজ্জায় মুখ নামালাম। সত্যি, আমার মুখ লুকোতে পারে না। আমি ভেতরে যা ভাবি চোখে এসে পড়ে, এটা আমার দুর্বলতা। বাসের পরের স্টপে একটু জায়গা হলো, একজন নামলো, একটা সিট খালি হলো। আরিয়ান ভিড় ঠেলে আমাকে বসিয়ে দিল, নিজের সামনে দাঁড়ালো, যেন আমার জন্য দেয়াল। আমি নিচু গলায় বললাম, থ্যাংক ইউ। আরিয়ান বলল, ঠিক আছে। আমি আবার জিজ্ঞেস করলাম, আপনি কোথায় যাচ্ছেন? আরিয়ান বলল, কাজে। আমি বললাম, কোন কাজ? আরিয়ান আমার দিকে তাকালো। আপনি প্রশ্ন করতে ভালোবাসেন, তাই না? আমি ফিসফিস করে বললাম, না, আমি তো ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্টরাও প্রশ্ন করে, সে বলল, তারা শুধু কম শব্দে করে। আমি হাসলাম, অনিচ্ছায়। তারপর মনে হলো আমার হাসি অনেক দিন পর সত্যি হলো। বাস চলতে থাকলো, আমার কলেজের স্টপ আসছে। আমি হঠাৎ অস্থির হয়ে উঠলাম, নামতে পারবো তো? ভিড় ঠেলে নামা আরেকটা যুদ্ধ। আরিয়ান আমার মুখ দেখে বুঝে গেল, বলল, নামবেন? আমি মাথা নাড়লাম। সে বলল, ঠিক আছে, আমি আগে নামব, আপনার জন্য জায়গা করব, আপনি আমার পেছনে আসবেন। আমি আবার নির্দেশ মেনে চললাম। স্টপেজে ব্রেক কষ্টেই আরিয়ান ভিড় ঠেলে নামল, তারপর আমার দিকে হাত বাড়ালো, শুধু সাহায্যের জন্য। আমি তার হাত ধরলাম, নামলাম। পা মাটিতে পড়তেই মনে হলো আমি বড় কিছু জয় করেছি। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, আপনি আবার আমাকে বাঁচালেন? আরিয়ান শান্ত গলায় বলল, আমি আপনাকে বাঁচাচ্ছি না, আপনি নিজেই পারছেন, আমি শুধু একটু সাপোর্ট। আমি তার চোখের দিকে তাকালাম। তার চোখে কোনো বাড়তি আবেগ নেই, তবু সেই চোখের ভেতর একটা স্থিরতা আছে, যেটা আমার খুব দরকার ছিল। আমি বললাম, আপনার সাথে কি আবার দেখা হবে? আরিয়ান কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, আপনি যদি চোখ খোলা রাখেন তাহলে অনেক কিছুই দেখা হয় মীরা। আমি বুঝলাম না এটা উত্তর না ধাঁধা।
আমি শুধু দাঁড়িয়ে রইলাম। আরিয়ান রাস্তার দিকে এগিয়ে গেল, কয়েক কদম গিয়ে থামল, একবার পেছনে তাকালো। আর একটা কথা, আপনার বাবা অসুস্থ, আজ থেকে আপনাকে আরও সতর্ক হতে হবে। ফোন অন রাখবেন, কাউকে না জানিয়ে কোথাও যাবেন না। আমি মাথা নাড়লাম। আচ্ছা। আরিয়ান আর কিছু বলল না, সে চলে গেল। আর আমি দাঁড়িয়ে রইলাম কলেজ গেটের সামনে। আমার বুকের ভেতর আবার সেই পুরনো প্রশ্নটা উঠল, কিন্তু এবার তার সাথে একটা নতুন অনুভূতি যোগ হলো। আমি কি সত্যি একা? এই প্রশ্নটা নিয়ে কলেজ গেটের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। চারপাশে ছাত্রছাত্রীদের ভিড়, হাসি, গল্প, তারা, সব স্বাভাবিক। শুধু আমি যেন একটু আলাদা। আমি হাঁটা শুরু করলাম। প্রতিটা পা ফেলতে ফেলতে মনে হচ্ছিল আজকের দিনটা গতকালের মতো নয়। বাসে ওঠা নামা, যেটা একসময় আমার কাছে যুদ্ধ ছিল, আজ সেটার মাঝেও আমি টিকে গেছি, একা না হলেও নিজের পায়ে। ক্লাসে ঝুঁকে আমি পেছনের বেঞ্চে বসলাম। সামনে বোর্ডে লেখা, স্যারের কণ্ঠ, সবকিছু শোনা যাচ্ছে, কিন্তু মনটা নেই। বারবার জানালার দিকে চোখ চলে যাচ্ছে। আজ আর আরিয়ানকে দেখে যে অস্বস্তি হওয়ার কথা, সেটা হয়নি, বরং কেমন এক অদ্ভুত স্বস্তি, যেন কেউ না বলেই বলে দিয়েছে, তুমি একা নও। ক্লাস শেষে একজন মেয়ে আমার দিকে তাকিয়ে বলল, তুমি আজ এত চুপ কেন? আমি একটু অবাক হলাম। কেউ তো সচরাচর আমাকে প্রশ্ন করে না। আমি হালকা হেসে বললাম, এমনি। মেয়েটা কাঁধ ঝাঁকালো, তুমি সব সময় এমন থাকো। সে চলে গেল। আমি বসে রইলাম। সব সময়, এই শব্দটা আমার সাথে জুড়ে গেছে বহুদিন। দুপুরের দিকে বাবার ফোন এলো। ক্লাস শেষ? হ্যাঁ আব্বু। সোজা বাসায় ফিরবে? আচ্ছা। ফোন কেটে গেল। বাবার কণ্ঠে আজ একটু দৃঢ়তা। অসুস্থতার পর বাবার ভয়টা বেগে গেছে, আমি সেটা বুঝি। আমি নিজেও বুঝতে শুরু করেছি, পৃথিবীটা যতটা নরম মনে হয় ততটা না। ফেরার পথে আমি আবার বাসস্টপে দাঁড়ালাম। আজ আর আগের মতো জমে থাকা ভয় নেই। ভিড় আছে, ধাক্কা আছে, তবু আমি নিজের জায়গা বানাতে পারছি। বাসে উঠলাম, জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালাম। শহরটা চলতেই থাকে, কারো জন্য থামে না। হঠাৎ মনে হলো, আজ যদি আরিয়ান না থাকতো, আমি কি পারতাম? উত্তরটা খুব পরিষ্কার নয়, তবে এটুকু বুঝলাম, পারার শুরুটা আজই। বাস থেকে নেমে আমি হেঁটে বাসার দিকে যাচ্ছিলাম। রাস্তার মোড়ে হঠাৎ দেখলাম একজন দাঁড়িয়ে আছে, কালো শার্ট, হাত পকেটে। বুকটা কেমন কেঁপে উঠল। আরিয়ান। সে আমাকে দেখেই থামল না, যেন এটাই স্বাভাবিক একই রাস্তায় দেখা হওয়া। আমি নিজেই থামলাম। আপনি? আমার কণ্ঠ একটু কেঁপে গেল। আরিয়ান তাকিয়ে বলল, আপনি একা হাঁটছেন? আমি বললাম, বাসা কাছেই। সে চারপাশে তাকালো। তবু? আমি বুঝলাম এই মানুষটা তবু শব্দটাই বিশ্বাস করে। সে হালকা গলায় বলল, চলুন, রাস্তার শেষটা একসাথে পার হই। আমি রাজি হয়ে গেলাম। কেন রাজি হলাম সেটার ব্যাখ্যা আমার কাছেই পরিষ্কার না। আমরা পাশাপাশি হাঁটতে লাগলাম। দুজনের মাঝখানে একটা নীরবতা, কিন্তু অস্বস্তিকর না। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি সবসময় হঠাৎ হঠাৎ হাজির হন? আরিয়ান বলল, না, শুধু তখনই যখন দরকার। আমি হেসে ফেললাম। আমার দরকারটা আপনি কিভাবে বোঝেন? সে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, যখন মানুষ খুব চেষ্টা করে শক্ত থাকতে, তখনই বোঝা যায় সে আসলে একা। এই কথাটা বুকের ভিতরে কেমন করে লাগলো। আমি আর কিছু বললাম না। বাসার সামনে এসে আমি থামলাম। এটাই। আরিয়ান মাথা নাড়ল। ভালো। আমি সাহস করে বললাম, আপনি কি কখনো নিজে একা থাকেন? আরিয়ান আমার দিকে তাকালো। এই প্রথম তার চোখে কিছু একটা ভাঙা দেখলাম, খুব অল্প সময়ের জন্য। বেশিরভাগ সময়ই। আমি ফিসফিস করে বললাম, তাহলে আপনি জানেন কেমন লাগে? আরিয়ান কোনো উত্তর দিল না, শুধু বলল, ভেতরে যান, বাবাকে একা রাখবেন না। আমি গেটের ভেতরে ঢুকতে ঢুকতে হঠাৎ ফিরে তাকালাম। আরিয়ান? সে থামল। হ্যাঁ। আমি বলতে চেয়েছিলাম অনেক কিছু, ধন্যবাদ, প্রশ্ন, কৌতূহল, সব একসাথে। শেষমেশ শুধু বললাম, আজ ভালো লাগলো। সে খুব ছোট করে মাথা নাড়ল। আমারও। আমি ভেতরে ঢুকে গেট বন্ধ করলাম। বুকের ভেতরে একটা অদ্ভুত উষ্ণতা, যেন শীতের দিনে হঠাৎ রোদে দাঁড়িয়ে পড়েছি। রাতে বাবার পাশে বসে খাওয়াতে খাওয়াতে বাবা বললেন, আজ তুমি একটু বদলে গেছ। কিভাবে? বাবা হাসলেন, চোখে ভয় কম। আমি কিছু বললাম না,
কারণ বাবাকে কিভাবে বোঝাবো ভয় কমেনি, শুধু কেউ সেটা একা বইতে দেয়নি। সেদিন রাতে ঘুমানোর আগে ডায়েরি খুললাম। অনেক দিন লিখিনি, কলমটা কাগজে ছোঁয়ালাম। লিখলাম, আজ আমি বুঝলাম সাহায্য মানে দুর্বলতা না, আর একা থাকা মানে সবসময় একাকিত্ব না। কলম থামালাম, আলো নিভিয়ে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করতেই আরিয়ানের কণ্ঠ ভেসে এলো, আপনি যদি চোখ খোলা রাখেন তাহলে অনেক কিছুই দেখা হয়। আমি চোখ বন্ধ রেখেই মুচকি হাসলাম। হয়তো সামনে সত্যিই অনেক কিছু দেখা বাকি। এই ভাবনাটা নিয়েই আমি ঘুমিয়েছিলাম। কিন্তু ঘুম মানে তো আর বিশ্রাম না। ঘুম মানে ছিল এলোমেলো দৃশ্য, বাসের ভিড়, হাসপাতালের আলো, বাবার মুখ, আরিয়ানের চোখ। ঘুম ভাঙতেই বুকের ভেতরটা ভারী লাগলো। জানালা দিয়ে সকালের আলো ঢুকছে, নতুন দিন, কিন্তু ভেতরে জমে থাকা প্রশ্নগুলো আগের দিনের মতোই। বাবা ডাকলেন, আমি উঠে পড়লাম, নাস্তা বানালাম, বাবার ওষুধ দিলাম। সব কিছু যেন ঠিকঠাক, তবু একটা অদৃশ্য টান আমার ভেতরে কাজ করছিল। আজ কলেজ নেই, আজ বাড়িতেই থাকার কথা, কিন্তু মনটা বাড়িতে আটকে থাকছে না। বাবা বললেন, আজ বাইরে যাওয়ার দরকার নেই, বিশ্রাম নাও। আমি মাথা নাড়লাম, ঠিক আছে। কিন্তু কিছুক্ষণ পরই মনে হলো, আমি যদি শুধু বাবার চার দেয়ালের ভেতরেই থাকি তাহলে আমার নিজের ভয়গুলো বড় হতে থাকবে। আমি বাবার কাছে গিয়ে বললাম, আব্বু, আমি নিচে একটু হাঁটতে যাচ্ছি, পাশের রাস্তায়। বাবা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, ফোন সঙ্গে থাকবে, আধা ঘন্টার বেশি না। আমি রাজি হলাম, জুতো পরে বের হলাম। গেট পেরোনোর সময় বুকটা একটু কেঁপে উঠল, কিন্তু এবার আমি থামলাম না। রাস্তায় নেমে বুঝলাম শহরটা আমার জন্য অপেক্ষা করে না। মানুষজন চলছে, কথা বলছে, হর্ন দিচ্ছে। আমি হেঁটে চললাম, মাথার ভেতরে কোনো গন্তব্য নেই, শুধু হাঁটা। হঠাৎ মনে হলো, আমি কি তাকে খুঁজছি, নাকি শুধু চাইছি সে আবার সামনে পড়ুক। এই চিন্তাটা আমাকে অস্বস্তিতে ফেলল। আমি নিজেকে বোঝালাম, কাউকে খোঁজা মানেই দুর্বলতা না, কৌতূহল হতে পারে। পাশের মোড়ে এসে দাঁড়ালাম। এখানেই সেদিন ওর সাথে দেখা হয়েছিল। আমি রেলিং ধরে দাঁড়িয়ে থাকলাম, হাওয়া বইছে। কিছুক্ষণ পর বুঝলাম সে আসছে না, আসবেও না। আমি নিজের ওপর একটু রাগ করলাম, কেন আমি এমন আশা করি। ফিরে যেতে ঘুরতেই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ, আজও একা? আমি থমকে গেলাম। ঘুরে তাকিয়ে দেখলাম আরিয়ান, আজ নীল শার্ট, হাতায় গোটানো, মুখে সেই অদ্ভুত শান্ত ভাব। আমি অবাক হয়ে বললাম, আপনি? সে কাঁধ ঝাঁকালো, কাকতালীয়? আমি হালকা হাসলাম, হয়তো। সে বলল, হাঁটতে বেরিয়েছেন? আমি মাথা নাড়লাম, হ্যাঁ। চলুন, সে বলল, এদিকটা শান্ত। আমি একটু দ্বিধায় পড়ে গেলাম। বাবাকে বলেছি পাশের রাস্তায়, কিন্তু এদিকটাও তো পাশেরই। আমি নিজেকে বোঝালাম, আমি তো দৌড়ে পালাচ্ছি না, আমি শুধু হাঁটছি। আমরা পাশাপাশি হাঁটতে লাগলাম। এই রাস্তা একটু ফাঁকা, গাছ আছে, শব্দ কম। আমার বুকের ভেতরটা একটু হালকা হলো। আমি বললাম, আপনি কি আমাকে ফলো করেন? আরিয়ান হেসে ফেলল, নিজেকে এত গুরুত্বপূর্ণ ভাববেন না। আমি লজ্জা পেয়ে গেলাম, আমি ওইভাবে বলিনি। আমি জানি, সে বলল, আপনি শুধু কারণ খুঁজছেন। আমি চুপ করে গেলাম। সে ঠিকই বলেছে, আমি সব কিছুর কারণ খুঁজি, কারণ না পেলে ভয় পাই। আমি জিজ্ঞেস করলাম, আপনি আসলে কি করেন? সে হাঁটতে হাঁটতে বলল, আমি কাজ করি। আমি বিরক্ত হয়ে তাকালাম। এই উত্তরটা খুব অস্পষ্ট। সে হেসে বলল, আমার জীবনটাই অস্পষ্ট। আমি কিছু বললাম না, কারণ আমার জীবনও খুব পরিষ্কার না, শুধু আমি সেটা লুকোতে পারি না। কিছু দূর যাওয়ার পর আমি থামলাম। আমাকে ফিরতে হবে, আব্বু একা। আরিয়ান থামল, ঠিক আছে। আমি ঘুরে দাঁড়াতেই সে বলল, একটা কথা বলবো? আমি তাকালাম, জি। সে একটু থেমে বলল, আপনি কাউকে সহজে বিশ্বাস করেন না, কিন্তু যখন করেন পুরোটাই করেন। আমি চমকে গেলাম, আপনি এটা কিভাবে জানলেন? আরিয়ান চোখ নামিয়ে বলল, কারণ আমিও নিজে এমন। এই কথাটা যেন আমার ভেতরের একটা দরজা খুলে দিল। আমি ফিসফিস করে বললাম, তাহলে আপনি জানেন কতটা ঝুঁকি? সে মাথা নাড়ল, জানি। আমরা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। তারপর সে বলল, ফিরে যান, বেশি সময় হয়ে গেছে। আমি মাথা নাড়লাম, আচ্ছা।
আমি কয়েক কদম গিয়েও আবার থামলাম। আরিয়ান? সে তাকালো। হ্যাঁ? আমি সাহস করে বললাম, আপনি কি আবার দেখা করবেন? সে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, দেখা তো হয়েই যাচ্ছে। আমি বুঝলাম না এটা প্রতিশ্রুতি না এড়িয়ে যাওয়া, তবু বুকের ভেতরে একটা অদ্ভুত শান্তি নামল। বাসায় ফিরে বাবাকে দেখি ঘুমাচ্ছেন। আমি ধীরে কাজকর্ম করলাম, দুপুরে খাবার বানালাম, বাবাকে খাওয়ালাম। বাবার মুখে শান্তি দেখে আমার বুকটা নরম হলো। এই মানুষটার জন্যই তো আমি এত সাবধান। বিকেলে বাবার ঘুম ভাঙলে তিনি বললেন, হাঁটতে গিয়েছিলে? আমি বললাম, হ্যাঁ। ভয় পেয়েছ? না। বাবা একটু হাসলেন। ভালো, ভয়কে ভয় না পেলে সে ছোট হয়। আমি জানি না বাবা বুঝলেন কি না, আমি আজ ভয়কে একা ছাড়িনি। রাতে ঘুমানোর আগে ফোনে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এলো, ভালো আছো? আমার বুক ধক করে উঠল। নাম্বারটা সেভ করা নেই, কিন্তু আমি জানি কে। আমি টাইপ করলাম, আছি। কয়েক সেকেন্ড পর রিপ্লাই, ভালো। এই একটা শব্দ, অথচ মনে হলো অনেক কথা বলা হলো। আমি ফোনটা বালিশের পাশে রেখে চোখ বন্ধ করলাম। আজ আমি নিশ্চিত নই সামনে কি আছে, কিন্তু এটুকু বুঝেছি কিছু মানুষ আসে যারা ভয় কমায় না, কিন্তু ভয়ের পাশে দাঁড়ায়। আর হয়তো এই দাঁড়িয়ে থাকাটাই সবচেয়ে বড় সাহস। ভয়ের পাশে দাঁড়ানো, এই কথাটার মানে আমি পরের দিন বুঝতে শুরু করলাম। সকালে ঘুম ভাঙতেই ফোনটা হাতে নিলাম। মেসেজের স্ক্রিনে আর কিচ্ছু নেই, শুধু গতরাতের দুটো শব্দ, ভালো আছো? আছি, ভালো। এটুকুতেই যেন একটা অদ্ভুত নিশ্চয়তা লুকিয়ে আছে। আমি নিজেই অবাক হলাম, আমি কি এমন কারোর উপর ভরসা করতে শুরু করেছি যার সম্পর্কে আমি প্রায় কিছুই জানি না? বাবা ঘুম থেকে উঠে আমাকে ডাকলেন। আজ তার শরীরটা একটু ভালো। আমি নাশতা বানিয়ে দিলাম। খেতে খেতে তিনি বললেন, আজ কলেজ আছে? আমি বললাম, হ্যাঁ আব্বু। একাই যাবে? আমি মাথা নাড়লাম, হ্যাঁ। বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, ফোন অন থাকবে। এই বাক্যটা এখন আমাদের দুজনের মধ্যেই স্থায়ী হয়ে গেছে। আমি জুতো পরতে পরতে ভাবলাম, বাবা কি টের পাচ্ছে আমি বদলাচ্ছি, নাকি শুধু নিজের ভয়টাই সে আমার উপর চাপিয়ে দিচ্ছে? বাসস্টপে দাঁড়িয়ে আজ আমি আগের মতো কাঁপছিলাম না। ভিড় আছে, শব্দ আছে, কিন্তু মাথার ভেতরটা একটু পরিষ্কার। বাস এলো, উঠলাম, হাতল ধরলাম, নিজের জন্য জায়গা বানালাম। এই ছোট ছোট জয়গুলো কেউ দেখে না, কিন্তু আমার ভেতরে এগুলো পাহাড় সমান। ক্লাসে মন বসছিল না। জানালার বাইরে তাকিয়ে বারবার ভাবছিলাম, আজ কি আরিয়ানের সাথে দেখা হবে? এই প্রশ্নটা মাথায় আসতেই আমি নিজেকে ধমক দিলাম। কেন আমি এমন আশা করি? মানুষ কি এমনই যে একটু সাহস দিলে সে তার উৎস খুঁজে বেড়ায়? দুপুরের দিকে ফোনে আবার মেসেজ এলো, খাওয়া হয়েছে? আমি থেমে গেলাম। এমন প্রশ্ন তো কেউ করে না আমাকে। আমি টাইপ করলাম, হ্যাঁ। রিপ্লাই এলো, ভালো। এই এক শব্দ আবার। আমি হেসে ফেললাম। সে কি সব কিছুতেই ভালো বলে, নাকি শব্দ কম ব্যবহার করাই তার অভ্যাস? কলেজ শেষে বেরিয়ে আসতেই হালকা বৃষ্টি শুরু হলো। ছাতা নেই, মানুষ দৌড়াচ্ছে। আমি গেটের নিচে দাঁড়িয়ে রইলাম। ঠিক তখনই একটা পরিচিত কালো গাড়ি সামনে থামল। কাঁচ নামল। উঠবেন? আরিয়ানের কণ্ঠ। আমি চমকে গেলাম। চারপাশে তাকালাম, কেউ তাকাচ্ছে না। আমি বললাম, বৃষ্টি থামলেই চলে যাব। সে বলল, এই বৃষ্টি সহজে থামে না। আমি দ্বিধায় পড়ে গেলাম। বাবার কথা মনে পড়ল, সাবধান। কিন্তু ভেজা রাস্তায় দাঁড়িয়ে থাকার ভয়ও কম না। আমি দরজা খুলে বসলাম। গাড়ির ভেতরে একটা নরম গন্ধ, কফি আর পরিচ্ছন্নতার মিশ্রণ। গাড়ি চলতে শুরু করল। আমি চুপ। সে ড্রাইভ করছে, মনোযোগী, শান্ত। সে বলল, আপনি খুব বেশি ভাবেন। আমি তাকালাম। এটা অভিযোগ? না, সে বলল, পর্যবেক্ষণ। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। ভাবা না হলে আমি ভেঙে পড়ি। আরিয়ান মাথা নাড়ল। আমিও। এই আমিও শব্দটা আমাকে থামিয়ে দিল। আমি প্রথমবার ওর দিকে ভালো করে তাকালাম। তার চোখে একটা ক্লান্তি, যেটা লুকোনো কিন্তু গভীর। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি কখনো কারোর ওপর নির্ভর করেন? সে গাড়ির গতি কমিয়ে বলল, করেছিলাম। এখন? সে হালকা হাসল। এখন শিখছি
সব কিছু নিজের কাঁধে না নিতে। এই কথাটা বাবার কথার সাথে মিলে গেল। মানুষ কি একে অপরকে একই কথা ভিন্নভাবে শেখায়? গাড়ি আমাদের গলির সামনে এসে থামল। বৃষ্টি একটু কমেছে। আমি নামতে গিয়ে বললাম, ধন্যবাদ। সে বলল, ভেজেননি, এটাই যথেষ্ট। আমি দরজা বন্ধ করে কয়েক কদম এগোতেই পেছন থেকে ডাকল, মীরা। আমি ঘুরে দাঁড়ালাম। একটা কথা, আপনি যদি কখনো মনে করেন সব কিছু বেশি হয়ে যাচ্ছে, তাহলে ফোন করবেন। আমি চুপ করে রইলাম। এই প্রস্তাবটা বড়, খুব বড়। আমি ধীরে বললাম, আপনি কি সবসময় ধরবেন? সে কয়েক সেকেন্ড চুপ, তারপর বলল, চেষ্টা করব। এই উত্তরটাই যথেষ্ট ছিল। আমি ভেতরে ঢুকে গেলাম। গেট বন্ধ করলাম। বুকের ভেতরে একটা চাপ, ভয়ের না, দায়িত্বের। কারণ কাউকে ফোন করা মানে তাকে জড়িয়ে ফেলা। রাতে বাবা খবরের কাগজ পড়ছিলেন। আমি পাশে বসলাম। বাবা বললেন, আজ মুখে হাসি আছে। আমি বললাম, আছে? হ্যাঁ, বাবা বললেন, খেয়াল রাখি আমি। আমি বাবার দিকে তাকালাম। মনে হলো এই মানুষটা কত কিছু না জেনে তবু সব বুঝে ফেলে। রাতে ঘুমানোর আগে ডায়েরি খুললাম। লিখলাম, আজ আমি বুঝলাম সাহস মানে ভয় না থাকা না, সাহস মানে কাউকে ফোন করার মতো বিশ্বাস থাকা। কলম থামালাম। ফোনটা বালিশের পাশে রাখলাম। মেসেজ এলো, বাড়ি পৌঁছেছেন? আমি টাইপ করলাম, হ্যাঁ। রিপ্লাই এলো, ভালো। আমি চোখ বন্ধ করলাম। জানি না সামনে কি আছে, কিন্তু আজ আমি একটুখানি কম একা। আর হয়তো এই একটুখানি দিয়েই মানুষ বেঁচে থাকে। এই অনুভূতিটাই আমাকে পরের দিনগুলোতে টেনে নিয়ে গেল। দিনগুলো যেন এক অদ্ভুত নিয়মে চলতে শুরু করলো। সকালে বাবা, কলেজ, ফেরার পথ, আর মাঝখানে কোথাও একটা আরিয়ানের উপস্থিতি। কখনো মেসেজে, কখনো হঠাৎ রাস্তায়, কখনো শুধু মনে। আমি বুঝতে পারছিলাম এই উপস্থিতিটা আর কাকতাল নয়, কিন্তু এটাকে নাম দিতে ভয় পাচ্ছিলাম। একদিন কলেজ থেকে ফেরার পথে বাবার ফোন এলো। গলাটা অস্বাভাবিক শোনালো, মীরা, একটু তাড়াতাড়ি আসবি? আমার বুকটা ধক করে উঠল। কি হয়েছে আব্বু? কিছু না, মাথা ঘুরছে। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। বাস স্টপে দাঁড়িয়ে বুঝলাম আজ আমি পারবো না। ভিড়, দেরি, অপেক্ষা কিছুই সহ্য করার মতো অবস্থায় আমি নেই। হাত কাঁপছিল। বাবার মুখটা চোখের সামনে ভেসে উঠছিল। আমি ফোনটা বের করলাম। কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। তারপর সেই নাম্বারটাই ডায়াল করলাম, যেটা এখনও সেভ করিনি। 2 রিংয়ের মধ্যেই কল ধরল। মীরা? শুধু নামটা শুনেই আমার গলা ভেঙে গেল। আব্বু ভালো নেই, আমি বাসে উঠতে পারছি না। আরিয়ান এক মুহূর্তও প্রশ্ন করল না, শুধু বলল, কোথায় আছেন? আমি লোকেশন বললাম। ওখানেই থাকুন, সে বলল। আমি আসছি। ফোন কেটে গেল। আমি রাস্তার ধারে দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল আমি খুব বড় কিছু করে ফেলেছি। কাউকে ডেকেছি, কাউকে জড়িয়েছি, কিন্তু এখন আর পিছু হটার জায়গা নেই। 5 মিনিটও লাগেনি, কালো গাড়িটা এসে থামল। দরজা খুলতেই আমি উঠে বসলাম। কিছু বলার আগেই চোখ ভিজে গেল। আরিয়ান গাড়ি চালাতে চালাতে বলল, শ্বাস নিন, ধীরে। আমি চেষ্টা করলাম, বুকটা ব্যথা করছিল। আমি পারবো তো? সে এক চোখে আমার দিকে তাকালো। আপনি পারবেন, আমি আছি। এই আমি আছি কথাটা বাবার কথার মতোই, কিন্তু আলাদা। কারণ বাবার আমি আছি নিরাপত্তা, আর আরিয়ানেরটা ভর। বাড়ি পৌঁছে দেখি বাবা সোফায় বসে আছেন, মুখ ফ্যাকাশে। আমি দৌড়ে গেলাম। আরিয়ান পেছন থেকে ব্যাগ নিয়ে ঢুকল। সে কিছু না বলে রান্নাঘরের দিকে গেল, পানি আনলো, বাবার সামনে ধরল। প্রেশার কবে মাপলেন? সে বাবাকে জিজ্ঞেস করল। আমি অবাক, বাবা আরও অবাক। সকালেই। ওষুধ খেয়েছেন? হ্যাঁ। আরিয়ান মাথা নাড়ল। তাহলে একটু শুয়ে পড়ুন, আমি নিচে ফার্মেসি থেকে প্রেশার মাপার মেশিন নিয়ে আসছি। বাবা আমার দিকে তাকালেন, চোখে প্রশ্ন। আমি ঠোঁট কেটে বললাম, আব্বু, উনি? আরিয়ান ঘুরে বলল, আমি আরিয়ান, পাশেই ছিলাম। এই পাশেই মিথ্যে, কিন্তু প্রয়োজনীয় মিথ্যে। বাবা আর কিছু বললেন না, শুয়ে পড়লেন। আরিয়ান সত্যিই নেমে গেল। আমি বাবার পাশে বসলাম, বাবার হাত ধরলাম। হাতটা ঠান্ডা। ভয় পাস না, বাবা আসতে বললেন। আমি আছি। আমি মাথা নাড়লাম। আজ আমি দুটো আমি আছির মাঝখানে দাঁড়িয়ে।
আরিয়ান ফিরে এসে প্রেশার মাপল, একটু বেশি। সে ডাক্তারকে কল করল। আমি শুনতে পেলাম কথাবার্তা সংক্ষিপ্ত, পরিষ্কার। ওষুধের ডোজ ঠিক করল। 1 ঘন্টার মধ্যে বাবার অবস্থা স্থির হলো। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। রাতে বাবা ঘুমিয়ে পড়লে আরিয়ান উঠে দাঁড়ালো। আমি যাই। আমি হঠাৎ বললাম, থাকুন একটু। সে থামল, তাকালো। আমি নিজেও অবাক, আমি কেন বললাম। আমি গলা পরিষ্কার করে বললাম, ধন্যবাদটা ঠিকমতো বলা হয়নি। আরিয়ান হালকা হাসল। এগুলো ধন্যবাদে মাপে না। আমি সাহস করে বললাম, আপনি যদি আজ না আসতেন। সে কথাটা শেষ করতে দিল না। আমি এসেছি, এইটাই দেখুন। আমি চোখ নামালাম। বুকের ভেতরটা কেমন ভারী। আপনি কেন এতটা করেন? আমি প্রশ্নটা ছুড়ে দিলাম। আরিয়ান কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর ধীরে বলল, কারণ একসময় কেউ আমার জন্য করেনি। এই কথার ভেতর এমন একটা শূন্যতা ছিল যে আমি আর প্রশ্ন করলাম না। সে চলে যেতে দরজার কাছে পৌঁছতেই বাবা ডাকলেন, আরিয়ান। সে ফিরে তাকালো। আপনি ভালো মানুষ বাবা, কিন্তু আমার মেয়েটা খুব নরম, খেয়াল রাখবেন। ঘরটা নিস্তব্ধ। আমি বাবার দিকে তাকালাম। তিনি চোখ বন্ধ করে আছেন, কিন্তু কথাটা শুনেছেন। আরিয়ান আমার দিকে তাকালো। প্রথমবার তার চোখে দ্বিধা দেখলাম। তারপর বলল, আমি চেষ্টা করব। দরজা বন্ধ হয়ে গেল। আমি দেয়ালে হেলান দিলাম। শরীরটা কাঁপছিল। আজকের দিনটা আমাকে ক্লান্ত করে দিয়েছে, কিন্তু ভেতরে কোথাও একটা শক্তিও জমেছে। সেই রাতে আমি ঘুমাতে পারলাম না। মাথার ভেতর বারবার বাবার কথা, আরিয়ানের কথা ঘুরছিল। 2 রকমের ভালোবাসা, 2 রকমের ভর। পরদিন সকালে বাবা আমাকে ডাকলেন, মীরা বস। আমি বসলাম। বাবা ধীরে বললেন, কাল যে ছেলেটা এসেছিল, তুমি ওকে কতদিন ধরে চেনো? এই প্রশ্নটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি সত্যিটা বললাম, খুব বেশি না। বাবা দীর্ঘশ্বাস ফেললেন। আমি জানি, কিন্তু আমি এটাও জানি তুমি কাউকে হঠাৎ বিশ্বাস করো না। আমি চুপ করে রইলাম। বাবা আবার বললেন, আমি বাধা দিতে চাই না, শুধু জানতে চাই তুমি নিরাপদ বোধ করছো তো? এই প্রশ্নটাই সবচেয়ে কঠিন। আমি চোখ তুলে তাকালাম। হ্যাঁ আব্বু। বাবা মাথা নাড়লেন। তাহলে ঠিক আছে, কিন্তু মনে রাখবি, কোনো মানুষই একমাত্র ভর হতে পারে না। আমি জানি, তবু মনটা কেমন করল। সেদিন বিকেলে আরিয়ানের মেসেজ এলো, আব্বু কেমন? আমি লিখলাম, ভালো। রিপ্লাই এলো, ভালো। এই এক শব্দ আবার, কিন্তু আজ এই ভালোর ওজন অনেক বেশি। আমি জানি না এই পথ কোথায় যাবে, শুধু জানি আজ আমি কাউকে ফোন করতে পেরেছি, আর কেউ এসেছে। এই শহরে এটা কম কিছু না। হয়তো সামনে আরও কঠিন কিছু অপেক্ষা করছে, কিন্তু আজ আমি শিখেছি, ভয়ের পাশে দাঁড়াতে কাউকে ডাকলে পৃথিবী পুরোটা ভেঙে পড়ে না। এই উপলব্ধিটাই আমাকে পরের দিনগুলো পার করিয়ে দিল। বাবার শরীর ধীরে ধীরে ভালো হতে লাগলো। ওষুধ, বিশ্রাম, নিয়ম সব কিছু আমি খেয়াল রাখছিলাম। বাবার চোখে আবার সেই পুরনো দৃঢ়তা ফিরছে, কিন্তু তার ভয়ের জায়গাটা আরও স্পষ্ট হয়েছে। সে আমাকে আগের চেয়ে বেশি দেখে, বেশি শোনে, যেন সময়ের হিসেব করছে। আমি কলেজে যাই, ফিরে আসি। আরিয়ানের সাথে দেখা হয় না প্রতিদিন, কিন্তু মেসেজ হয়। অল্প কথা, খুব অল্প। তবু ওই অল্প কথাগুলোতেই যেন দিন গড়িয়ে যায়। কখনো খেয়েছো, কখনো বৃষ্টি হচ্ছে, সাবধানে যেও। আমি বুঝতে পারছিলাম এই যোগাযোগটা আর সাধারণ নয়, অথচ আমরা কেউই নাম দিচ্ছি না। এক সন্ধ্যায় কলেজ থেকে ফিরতে ফিরতে হঠাৎ আকাশ কালো হয়ে এলো। বাতাসে অস্বস্তি। আমি তাড়াতাড়ি হাঁটছিলাম। মাথার ভেতর বাবার কথা, একলা নয়, সাবধানে। ঠিক তখনই আমার পা পিছলে গেল। খুব বড় কিছু না, তবু শরীরটা কেঁপে উঠল। আমি থামলাম, শ্বাস নিলাম। মোবাইলটা বের করলাম। আঙুলটা থেমে গেল স্ক্রিনের ওপর। ফোন করব নাকি নিজেই সামলে নেব? এই দ্বন্দ্বটাই আমার ভেতরের সবচেয়ে বড় যুদ্ধ। শেষমেশ আমি ফোন করলাম না, হাঁটা শুরু করলাম। আমি নিজেই পারবো, এই বিশ্বাসটা আজ পরীক্ষা দিতে চাই। বাসায় পৌঁছতেই বৃষ্টি নামল। দরজা বন্ধ করে আমি দেয়ালে হেলান দিলাম। বুকের ভেতরটা কাঁপছে, কিন্তু আমি হাসলাম। আমি পারলাম। ঠিক তখনই ফোনে মেসেজ এলো, বৃষ্টি শুরু হয়েছে, কোথায় আছো? আমি তাকিয়ে রইলাম স্ক্রিনের দিকে। টাইপ করলাম, বাসায়। কয়েক সেকেন্ড পর, ভালো। এই এক শব্দ, কিন্তু আজ এই ভালোর ভেতরে যেন একটা গর্ব লুকানো। আমি বুঝলাম
সে জানে আমি আজ নিজেই পার করেছি। রাতে বাবা আমাকে ডাকলেন। বসার ঘরে আলো কম। বাবা সোফায় বসে আছেন, মুখটা গম্ভীর। মীরা, তিনি বললেন, একটা কথা বলবো? আমি বসলাম। বুকটা ধকধক করছিল। আমি বেশি দিন ভালো থাকব না, বাবা খুব শান্তভাবে বললেন। আমি চমকে উঠলাম। আব্বু? তিনি হাত তুলে থামালেন। শোন, এটা ভয় দেখানো না, এটা বাস্তব। মানুষ একসময় ক্লান্ত হয়। আমি শুধু চাই তুমি প্রস্তুত থাকো। আমার চোখ ভিজে এলো। আমি প্রস্তুত নই। বাবা মৃদু হাসলেন। কেউই প্রস্তুত থাকে না, তবু জীবন থামে না। আমি কিছু বলতে পারলাম না। বাবা বললেন, তুমি এখন বদলাচ্ছ, নিজের জগৎ বানাচ্ছ। এটা ভালো, কিন্তু কাউকে পুরো জগৎ বানিয়ে ফেলো না। এই কথাটা যেন সরাসরি আরিয়ানের দিকে ইঙ্গিত। আমি মাথা নাড়লাম। আমি জানি। বাবা আমার হাত ধরলেন। আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়াও, কারো কাঁধে ভর দিয়ে নয়। এই কথাটা আমাকে আঘাত করল না, বরং শক্ত করল। আমি বুঝলাম বাবা আরিয়ানের বিরুদ্ধে না, বাবা আমার ভবিষ্যতের পক্ষে। সেই রাতে আমি ডায়েরি খুললাম, লিখলাম, আজ আমি শিখলাম কারো পাশে দাঁড়ানো মানে তার জায়গা দখল করা না, পাশে দাঁড়ানো মানে তাকে হাঁটতে দেওয়া। পরদিন ছুটি। বাবাকে দুপুরে ঘুম পাড়িয়ে আমি ছাদে উঠলাম। বাতাস ভালো, শহরটা উপর থেকে আলাদা লাগে। আমি রেলিং ধরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ নিচে পরিচিত গাড়িটা থামল। বুকটা কেঁপে উঠল। আরিয়ান। সে উপরে তাকালো, চোখে চোখ পড়ল। সে হাত তুলল, একটা ছোট্ট ইশারা। আমি নিচে নামলাম। সে বলল, বিরক্ত করছি? আমি মাথা নাড়লাম। না। চলবেন? সে জিজ্ঞেস করল। একটু হাঁটব। আমি ভেতরে গিয়ে বাবাকে জানালাম। বাবা কিছু বললেন না, শুধু চোখে চোখ রাখলেন। আমি বের হলাম। আমরা পাশাপাশি হাঁটছিলাম। আজ দুজনেই চুপ। অনেকক্ষণ পর আরিয়ান বলল, আপনি বদলে যাচ্ছেন তো? আমি বললাম, ভালো না খারাপ? সে বলল, সত্যি। আমি হেসে ফেললাম। সত্যিটা কি? আরিয়ান থামল, আমাকে দেখল। আপনি আর শুধু সাহায্য নিচ্ছেন না, আপনি নিজে সিদ্ধান্ত নিচ্ছেন। এই কথাটা শুনে আমার বুকটা ভরে গেল। আমি বললাম, এটা আপনার জন্য। সে মাথা নাড়ল। না, এটা আপনার জন্যই। আমরা আবার হাঁটতে লাগলাম। আমি সাহস করে বললাম, আমার বাবা আপনাকে নিয়ে চিন্তিত। আরিয়ান থামল। স্বাভাবিক। আপনি খারাপ নেবেন? সে তাকালো। না, উনি ঠিকই ভাবছেন। তাহলে? আরিয়ান ধীরে বলল, তাই তো আমি ধীরে চলছি। এই কথাটার ভেতর এমন একটা প্রতিশ্রুতি ছিল যে আমি আর প্রশ্ন করলাম না। ধীরে চলা, এটাই হয়তো সবচেয়ে নিরাপদ। ফিরে আসার সময় সে বলল, একটা কথা মনে রাখবেন, যদি কোনোদিন আপনার ভয়ের চেয়ে বড় হয়ে যায়, আমাকে থামাবেন। আমি চুপ করে রইলাম। তারপর বললাম, আপনিও আমাকে থামাবেন। সে হালকা হাসল। ডিল। বাসায় ফিরে আমি বাবার পাশে বসলাম। বাবার শ্বাসের শব্দ শুনলাম। আমি জানি সব কিছু বদলাবে। আমি জানি আমি একদিন একা হব। কিন্তু আজ, এই মুহূর্তে, আমি দাঁড়িয়ে আছি। আর ভেতরে ভেতরে আমি বুঝতে পারছিলাম এই গল্পটা তার শেষের দিকে এগোচ্ছে। কারণ কোনো গল্পই চিরকাল অনিশ্চয়তায় থাকে না। কিছু একটা আসছে, হয় সত্য, নয়তো বিদায়। সেদিন রাতেই বাবার শ্বাসটা আবার ভারী হয়ে উঠল। ঘুমের মধ্যে কাশি, তারপর অস্বাভাবিক নীরবতা। আমি পাশে বসে টের পেলাম এই নীরবতা স্বাভাবিক না। ডাকলাম, নাড়া দিলাম, কোনো সাড়া নেই। বুকের ভেতরটা মুহূর্তে ফাঁকা হয়ে গেল। আমি দৌড়ে ফোন করলাম। অ্যাম্বুলেন্স, ডাক্তার, চেনা শব্দ সব এলোমেলো হয়ে গেল। বাবাকে নিয়ে আবার হাসপাতাল। এই করিডোর, এই আলো, সব চেনা অথচ ভিন্ন। এবার আমি কাঁদছি না, কাঁদার সময় নেই। ডাক্তাররা ভেতরে নিয়ে গেলেন। আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। মোবারক সাহেব এলেন। ফুপুদের ফোন গেল। সবাই এলো, কিন্তু আমার মনে হচ্ছিল আমি একা দাঁড়িয়ে আছি বিশাল একটা ফাঁকার সামনে। ফোনটা হাতে নিলাম, নাম্বারটা খুঁজে পেলাম। কল দিলাম না, এবার না, কারণ কিছু কিছু মুহূর্ত একা সামলে নিতে হয়। বাবাই আমাকে সেটা শিখিয়েছেন। দরজা খুলে ডাক্তার বেরিয়ে এলেন। চোখে যে ভাষা, সেটার মানে বোঝার জন্য শব্দ লাগে না। আমরা দুঃখিত, এই দুটো শব্দ।
পৃথিবীর সবচেয়ে ভারী দুটো শব্দ। আমি মাথা নাড়লাম। আশ্চর্যভাবে আমি পড়ে গেলাম না, শুধু মনে হলো ভেতরের কোথাও একটা আলো নিভেলালো। বাবাকে দেখতে গেলাম, শান্ত মুখ, যেন অনেক দিনের ক্লান্তি শেষে বিশ্রাম। আমি কপালে হাত রাখলাম। আব্বু, আমি ঠিক থাকব। দাফন, মানুষ, কথা, কান্না সব একসাথে ঘটল। আমি সব করলাম যান্ত্রিকভাবে, কাঁদিনি। কাঁদলে ভেঙে পড়ব এই ভয়টা তখনও কাজ করছিল। সব শেষ হলে আমি একা হয়ে গেলাম। বাসায় ফিরে দরজা বন্ধ করলাম। ঘরটা নিস্তব্ধ। এই নিস্তব্ধতা আমাকে গ্রাস করল। আমি মেঝেতে বসে পড়লাম। এবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না। বুক ফেটে কান্না এলো, শব্দহীন, দীর্ঘ, ক্লান্ত কান্না। ফোনটা কাঁপল। একটা মেসেজ। আমি জানি দরজার বাইরে আছি। আমি উঠে দরজা খুললাম। আরিয়ান দাঁড়িয়ে আছে। কোনো প্রশ্ন নেই, কোনো কথা নেই। সে শুধু আমার দিকে তাকিয়ে রইল। আমি আর এক সেকেন্ডও শক্ত থাকতে পারলাম না। ভেঙে পড়লাম। সে কিছু না বলে আমাকে ধরে রাখল, শক্ত করে না, শুধু যেন পড়ে না যায়। অনেকক্ষণ পর আমি নিজেই সরে এলাম, চোখ মুছলাম। আমি ঠিক আছি বললাম। মিথ্যে। আরিয়ান বলল না, তুমি ঠিক আছো। সে বলল, আমি এখানে আছি। আমরা ভেতরে ঢুকলাম। সে কিছু জিজ্ঞেস করল না। পানি এনে দিল, পাশে বসে থাকল। এই নীরব উপস্থিতিটাই আমার দরকার ছিল। কয়েকদিন কেটে গেল, সময় থামে না। আমি বাবার কাগজপত্র গুছালাম, সিদ্ধান্ত নিলাম এই শহরে আর না। খুব বেশি স্মৃতি। আমি বাইরে যাব, নিজের পায়ে দাঁড়াবো, বাবার কথা মতো। সেদিন সন্ধ্যায় আমি আরিয়ানকে বললাম, আমি চলে যাচ্ছি। সে চুপ করে রইল। টাকর বলল, কবে? শিগগির। ফিরবেন? আমি তাকালাম। জানি না। সে মাথা নাড়ল। কোনো অভিযোগ নেই, কোনো আবদার নেই। ঠিক এইটাই তাকে আলাদা করে। আমি বললাম, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। সে তাকালো। বলুন। আমি খুব ধীরে বললাম, যদি সব অন্যরকম হতো, যদি আমি ভাঙা না হতাম, তাহলে কি? সে থামিয়ে দিল। আপনি ভাঙা নন, আপনি তৈরি হচ্ছেন। এই কথাটার ভেতরে কোনো রোম্যান্স নেই, তবু সেটা ভালোবাসার চেয়ে কম না। যাওয়ার দিন আমি গেটের সামনে দাঁড়ালাম, ব্যাগ হাতে। সে পাশে দাঁড়িয়ে। আমি বললাম, তুমি কি জানো তুমি আমার জীবনে কি ছিলে? সে তাকালো। বলুন। আমি হাসলাম, চোখ ভিজে। তুমি ছিলে সেই মানুষটা যে এসে আমাকে বাঁচায়নি, কিন্তু আমাকে বাঁচতে শিখিয়েছে। আরিয়ান কিছু বলল না, শুধু বলল, তাই তো যথেষ্ট। আমি এক পা এগিয়ে গেলাম, তারপর থামলাম। যদি কোনোদিন আবার দেখা হয়? সে খুব শান্তভাবে বলল, তখন আমরা দুজনেই আলাদা মানুষ হব। আমি মাথা নাড়লাম। সেটাই সবচেয়ে সুন্দর সম্ভাবনা। আমি চলে গেলাম, আর পেছনে তাকালাম না। অনেক বছর পর এক শহরে এক সন্ধ্যায় আমি জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। ফোনে একটা মেসেজ এলো, ভালো আছো? আমি হাসলাম, টাইপ করলাম, ভালো। এই গল্পের শেষ এখানেই, কারণ কিছু মানুষ গল্পে থেকে যায় না, তারা মানুষটাকে বদলে দিয়ে যায়।